সবুজ দেখতে এই সবজিটার নাম কি বলুন তো? কখনো খেয়েছেন এই সবজিটা? বা এর টেস্ট কীরকম জানেন আপনারা? তো নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আসাম আলু। তো এই যে আলুর উপরের অংশটা দেখতে এরকম। তো অনেকেই হয়তো চিনেন না বা আবার অনেকেই চেনেন। কেউ এটাকে পেস্তা আলু নামেও ডাকেন, কেউ আবার মাছ আলু। এছাড়াও বিভিন্ন ধরনের নাম এটার আমি শুনেছি। তো এর আগেও কিন্তু আমি এই আলুটার একটা রেসিপি শেয়ার করেছিলাম। তো হয়েছে কি আমাদের ছাদের উপরে মা এই গাছটা উঠিয়েছিল। তো মাটির তলায় আর কি এরকমই সাইজের আলুটুকু হয়, এর বড় হয় না। তো উপরে সাধারণত ছোট হয়, বড় হয়, মাঝারি রকম হয়। তো গাছটা যখন মারা গিয়েছিল তখন আর কি ছাদে মা এরকম বড় ২ টা আলু পেয়েছিল। তো আমার জন্য একটা পাঠিয়ে দিছে। তো আমারও এগুলো বেশ মজাই লাগে। তো ইলিশ মাছ দিয়ে রান্না করলে অসম্ভব মজা লাগে। এছাড়া অন্যান্য মাছ দিয়েও রান্না করলে খারাপ লাগবে না। তবে আমরা খাইনি, তাই বলতে পারছি না। তবে মনে হয় ভালোই লাগবে। তো এর আগে যে রেসিপিটা শেয়ার করেছিলাম সেটা ছিল দেশি মুরগি দিয়ে রান্না করছি। তো অনেক মজা হয়েছিল সেবার। তো দেখতেই পেয়েছেন আমি কিভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখতে কি সুন্দর, ভেতরটা একদম সবুজ টাইপের হয়। তো এই আলুটাও যথেষ্ট একটু পাকা টাইপের হয়ে গেছে, প্রায় অনেকদিন ছিল। তো ভালোমতো আমি ধুয়ে নিয়েছি। তো এখন এখানে ২ টেবিল চামচ তেল দিয়ে তাতে ২ টা তেজপাতা, ৩ টা দারচিনি, তারপর ৩ টা এলাচ আর ৩ টা লবঙ্গ দিয়ে দিলাম। ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা আর ১.৫ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে তো মিনিট ৩ এর মতো তেলের ভেতরে সমস্ত কিছু একটু ভেজে নেব। তো যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে একটু অ্যাড করে দিচ্ছি ১ চামচের মতো আদা বাটা আর ১ চামচ পরিমাণ জিরা বাটা। যেহেতু আমার এখানে আলুর পরিমাণ কম তাই আমি মশলাপাতিও কম ব্যবহার করছি। আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন, টোটালি আপনাদের চয়েস। তো আরও মিনিট ২ এগুলোকে আমি একটু তেলের ভেতরে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়া, 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ এখানে কালো গোলমরিচ গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া আর খুব সামান্য মরিচের গুঁড়া। কারণ মরিচটা আমি খুব কম খেতে পছন্দ করি। আপনারা চাইলে ঝাল বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো মশলাটাকে আরও মিনিট ৩ এর মতো খুব ভালো মতো আমি একটু কষিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন কষানো হয়ে গেছে। তো এখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি। তো এটা হচ্ছে ব্রয়লার মুরগি। তো আমি বলব জেনারেলি এটা দেশি মুরগি দিয়ে খেতে ভালোই লাগবে। আর তেলালা ইলিশ মাছ মানে একটু বড় সাইজের যেই মাছগুলোতে তেল হয় ওটা দিয়ে অসম্ভব মজার হয়। তবে আজকে যেহেতু আমি এই ব্রয়লার মুরগি দিয়ে রান্না করেছি তাও কিন্তু খারাপ লাগেনি, অসম্ভব মজাই হয়েছে। তো অনেক কিছু রান্নার উপরও ডিপেন্ড করে। তো আমি মাংসটা দিয়ে খুব ভালো মতো একটু কষিয়ে নিয়েছি প্রায় ১০ থেকে ১৫ মিনিট। এর ভেতরে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। আর ব্রয়লার মুরগি কিন্তু খুব দ্রুতই কুক হয়ে যায়, এটা আমরা সবাই জানি। তো ১০ থেকে ১৫ মিনিট কষিয়ে নেওয়ার পর এখন আলুগুলোও দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দিয়ে আমি একটু ভালো মতো নেড়েচেড়ে আবারও কষিয়ে নেব প্রায় মিনিট ৫ এর মতো। তো এর ভেতরে আমি আর কোনো পানি ব্যবহার করছি না। তো দেখুন এখন কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে একটু ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি। তো দেখুন এখনও ঝোলটা অনেকাংশে রয়ে গেছে। তো এখন আমি প্রায় ২ কাপের মতো এখানে পানি ব্যবহার করে দিয়েছি। আর এর বেশি পানি লাগবে না। তো মিডিয়াম আঁচে আমি রান্না করে নেব। কারণ মাংসটা আমার প্রপারলি কিন্তু কুক হয়েই গেছে। তো ঝোলটা যখন অনেকাংশেই ঘন হয়ে এসেছে ওই পর্যায়ে ঢাকনা তুলে এখানে প্রায় 1/2 চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে মিনিট ২ রেখেই সার্ভ করে নিচ্ছি। তো দেখুন কালারটা মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো রেসিপি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।